গতদিন ক্লাসে আমরা এমসিকিউ সলভ করছিলাম প্রথম পেজটা। আমরা পরের পেজটা একটু সলভ করব, এই পেজটা শেষ করব। আগে এমসিকিউটা সলভ করে নেই। বেড়া 33 পর্যন্ত করছিলাম, 34 থেকে স্টার্ট করতেছি। বলছে চিত্রে কোণ বিওডি হচ্ছে 2 কোণ বিএডি এর সমান, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কোণ সিওডি এই কোণটা হবে মানে একটা বহিস্থ কোণ, কোণ ওএসি আর ওসি এর সমষ্টির সমান। এটাও ঠিক আছে, কারণ সিওডি এওসি ত্রিভুজে এটা হলো বহিস্থ কোণ সিওডি, সেটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। আর ফাইনালি বলছে বিএসি ইকুয়াল টু হলো হাফ কোণ বিওসি, এটাও ঠিক আছে। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে এটার অ্যান্সার হবে 1 2 3। সবাই কি তিনটা তথ্যই বুঝছো ক্লাসের সবাই? জি ভাই। ফাইন। সো পরবর্তী এমসিকিউ চলে যাচ্ছি। 35 নম্বরে বলা হয়েছে পিএ আর পিবি দুইটা স্পর্শক যদি হয় তাহলে পিএ আর পিবি সমান। এক্স্যাক্টলি ওএ আর ওবিও সমান একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এপিও আর বিপিও দুইটাই 45 ডিগ্রি হবে এমন কোনো ব্যাখ্যা নাই আসলে। মানে এটা নির্ভর করে এই কোণটার উপরে। এটা 90 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু এই দুইটা যোগ করে 90, কিন্তু এটা 45 হবে, নট নেসেসারি। তার মানে 1 আর 2 কারেক্ট, 3 নাম্বারটা ভুল। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? 36 নম্বরে চলে যাই। নিচের বাক্যগুলো পড়তে বলছে। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। ভুল ভাইয়া, অধিচাপে উৎপন্ন কোণ কত হয়? লাস্ট ক্লাসে বলছিলাম অধিচাপে উৎপন্ন কোণটা হয় সূক্ষ্ম কোণ, উপচাপে উৎপন্ন কোণটা হয় স্থূল কোণ। মনে আছে ক্লাসের সবার? সো এটা 1 নাম্বারটা ভুল। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, ঠিক আছে। বৃত্তের সামান্তরিক, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক আয়তক্ষেত্র হয়। লাস্ট ক্লাসে পড়ছিলাম বৃত্তে অন্তর্লিখিত রম্বস হলে সেটা বর্গক্ষেত্র। তাহলে উত্তর হবে 2 3। আশা করি বুঝতেছো। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি 4 পাই আর, এটাই ভুল। বাকি দুইটা ঠিক আছে, ক্ষেত্রফল আর বৃত্তকলার ক্ষেত্রফল, এই দুইটা ঠিক আছে, 2 3 হবে। 38 39 ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। লাস্ট যেই বোর্ডে না মানে বিশ্ব পরীক্ষা হয়েছে যদিও। 38 39 কোশ্চেনটা একটু পড়ো ভালো করে। ও এ ই এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। চিত্রটা ভালো করে দেখো। এ বি হইলো 10 সেন্টিমিটার, ও ই লম্ব এডি, ও ই হইলো 3, ও এ যদি ব্যাসার্ধ যদি 5 হয়, তোমাদের কাছে আমার প্রশ্ন এ ই কত? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটা যদি 5 হয়, হ্যাঁ এটা 4 হবে। তার মানে ত্রিভুজের ও এ ই এর ক্ষেত্রফল হাফ ইন্টু 4 ইন্টু 3, 6 বর্গ সেন্টিমিটার হবে, কারেক্ট। তারপরে এবিসি এর পরিসীমা, এবিসি এর পরিসীমা হবে এবিসি এসি হচ্ছে তোমার 10, এসি আর বিসি হলো সমান, প্রশ্নের চিত্রে বলা আছে। হ্যাঁ, তো যদি সমান হয় তাহলে এটা পিথাগোরাস অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো 10 স্কোয়ার। তার মানে 2x স্কোয়ার হচ্ছে 100, এক্স স্কোয়ার 50, এক্স ইকুয়াল টু রুট 50। রুট 50 হলে কত হয়? 7.07, 7.07 গুণ 2 14.14, তার সাথে 10 যোগ করো 24.14 হবে ত্রিভুজ এবিসি এর পরিসীমা। বুঝতেছো? মানে ভেরা এই দুইটা সমান বলছে, ডাবল দাগ দেয়া আছে, তার মানে এই দুইটা সমান। তার মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই দুটাকে আমি এক্স ধরে নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর অতিভুজটা তো 10 দেয়া আছে। তাহলে এখান থেকে এক্স এর মান হইলো 7.07। তো ক্যালকুলেশন করে এসিও 7.07, বিসিও 7.07 আর এবি হলো 10, সেক্ষেত্রে পরিসীমা হয় 24.14। আশা করি ক্লাসের সবাই বুঝে গেছো। পরবর্তীতে যাচ্ছি। 40 41 ভালো করে বলো, কোন বিএসি এর মান কত? বিওসি হচ্ছে x প্লাস 60, এটা ডাবল হইলো 2x, তাহলে 2x ইকুয়াল টু x প্লাস 60, x এর মান হলো 60। তার মানে কোন বিএসি এর মান হবে 60 ডিগ্রি। আর প্রবৃদ্ধ কোণ বিওসি কত? মানে বিওসি এর মানটা হলো 120 ডিগ্রি, আর প্রবৃদ্ধ এই পাশেরটা হবে হলো তাহলে 240 ডিগ্রি।
বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো পুরো অবজেক্টিভটা? আমি আবার বলি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে x প্লাস 60 ইকুয়াল টু হলো 2x। এখান থেকে x এর মান 60 পাইছি, x এর মান যদি 60 হয় তাহলে BOC x প্লাস 60 হবে 120। তাহলে এটা হলো এই কোণটা 120, তাহলে প্রবৃদ্ধ কোণ হবে 240 ডিগ্রি। 360 থেকে বিয়োগ করে পাবা। আশা করি বুঝছো। পরবর্তী এমসিকিউ চলে যাচ্ছি, পরের পার্ট অর্ধেক হয়ে গেছে আমাদের। 42-43 প্রশ্নে বলছে জিই যদি 10 হয় আর জিডি যদি 4 হয় তাহলে হাফ কোণ ইএফজি কত? আচ্ছা, ইএফজি এর মান হলো 90 ডিগ্রি, অর্ধেক হইলে কত হবে? 45 হবে অবভিয়াসলি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা, এবার তোমাদের কাছে আমি প্রশ্ন করি, দেখি কে কে বলতে পারো। ওএফ হইলো 5, জিডি আর ডিএফ হইলো 4, তাহলে পিথাগোরাস দিয়ে ওডি কত? 3। তাহলে ডিওএফ এর পরিসীমা বের করতে বলছে 3 যোগ 4 যোগ 5, 12 সেন্টিমিটার হবে। বুঝতেছো ক্লাসের সবাই? যারা এমসিকিউ গুলা কি বুঝতে পারতেছো? সব বোর্ডের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। জি ভাইয়া। হ্যাঁ বলো। আচ্ছা, 44-45 যাই। এসিবি চাপের দৈর্ঘ্য যদি 2 পাই হয়, বৃত্তের পরিধি কত হবে? যারা এসিবি পুরোটা হলো 2 পাই, বৃত্তের পরিধি 4 পাই হবে। বুঝতেছো? জি ভাইয়া। অর্ধবৃত্ত যদি 2 পাই হয়, পুরো বৃত্ত হবে 4 পাই। বিও যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এসি কত? বিও যদি 4 সেন্টিমিটার হয়, ভাইরা খেয়াল করো, এটা হলো 4 সেন্টিমিটার, তাহলে এবি হইলো 8 সেন্টিমিটার, তাহলে ওসিও হইলো 4 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 4 4 আর এসি হইলো হচ্ছে প্রতিভুজ, √4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 4√2 হবে। বুঝতে পারো? বুঝায় বলি, এটা 4 এটাও 4, তাহলে পিথাগোরাস দিয়ে এটা কত হবে? 4√2 হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। পরবর্তী এমসিকিউ চলে যাই, এটা শেষ করবো আমরা এমসিকিউ পার্টটা। আচ্ছা, 46-47 বলছে এ ও এম এই কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এ ও বি হবে তার ডাবল, 80 ডিগ্রি। আশা করি বুঝছো, কারণ ওই দুইটা ত্রিভুজ সর্বসম। ও এ যদি 5 সেন্টিমিটার হয়, ও এম যদি 4 হয়, অনেকবার পড়ছো, তাহলে এ এম হবে 3, এবি কত হবে জানতে চাই তোমাদের কাছে। ও এ 5, ও এম হইলো 4, তাহলে এ এম পিথাগোরাস দিয়ে 3 পাবা, এবি কত হবে? 6। কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যার উপর লম্ব, উক্ত জ্যাকে কি করে? সমদ্বিখণ্ড। ও এন হইলো 3 সেন্টিমিটার, এ এম বাহুর দৈর্ঘ্য কত? এ এম 5, এটা হলো 3, ও এন হলো 3, তাহলে ও এম ও 3, তাহলে এ এম হবে 4। এ এম বাহুর দৈর্ঘ্য 4 হবে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, মোস্ট প্রবাবলি 78.54 হয়। আর এর মান যদি 5 হয়, পাই আর স্কয়ার কি 78.54 হয়? দেখো তো একটু ভাইয়া, 25 ইন্টু 3.1416, মোস্ট প্রবাবলি এটাই হওয়ার কথা। আচ্ছা, এই যে লাস্ট যে পোর্শনটা 51 থেকে 54, এবি ব্যাসভিন্ন একটা জ্যা, এবি এর মধ্যবিন্দু হলো এম, ও এ যদি 5 সেন্টিমিটার হয়, ও এম যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এবি কত হবে? এ এম হবে 3, একই কথা, তাহলে এবি হলো 6, এর আগে করছি। কোণ ও এ বি যদি 50 ডিগ্রি হয়, ও এ বি 50 ডিগ্রি, তাহলে এ ও বি কত? ভেরা, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটাও 50 ডিগ্রি, তাহলে বাকি কোণটা হবে 80 ডিগ্রি। বুঝতে পারি?
ক্লাসের সবাই? ও এ বি 50 জি ডিগ্রি স্যার। মানে ও বি এ ও 50 ডিগ্রি, তাহলে এ ও বি হবে 80 ডিগ্রি। বিএসি এর মান কত হবে তাইলে? বিএসি হলো অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। আর লাস্ট প্রশ্ন, ও এম 4 হলে এসি কত? আচ্ছা দেখো, ও এম 4 বলছে, একটু বুঝায় বলি, প্রশ্নে কি কি বলা আছে উদ্দীপকে। ও ও এম যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আর আর কি কি মান দেয়া আছে? ও এ দেয়া আছে 5, তাইলে বিসি কত তাইলে? লক্ষ্য করো, এর আগে আমি বের করে নিছি, এইটা হলো 10 আর এটা হলো 6, এবি হলো 6, বিসি হলো 10, তাহলে এসি কত হবে পিথাগোরাস দিয়ে কে কে বলতে পারবো? এবি হইল 6, বিসি হইল 10, তাহলে এইটা যে 8 হবে তা কি বুঝতে পারো ভাইরা? এসি পিথাগোরাস দিয়ে। ভাইরা দেখো, ও এ 5 তে আছে, তার মানে বিসি কত? ব্যাস হইল 10, আগেই তোমরা পড়ছো। ও এম যদি 4 হয় তাহলে ও এ যদি 5 হয় তাহলে এ এম হইল 3, এবি হবে হচ্ছে তাহলে 6, এইটা 10 এটা 6, তাহলে এটা 8 হবে। তোমাদের সমকোণী ত্রিভুজের আমি কতগুলা রুল বলে দিছিলাম, 3 4 5 হয়, 6 8 10 হয়, 5 12 13 হয়, মনে আছে এগুলো ক্লাসের সবার? সমকোণী ত্রিভুজের জোড়াগুলো বলে দিছিলাম। মোটামুটি এগুলো হলো অবজেক্টিভ রিলেটেড প্রশ্নগুলো যেগুলো তোমাদের ইতে আছে। তো আসো আমরা সিকিউ কোশ্চেন গুলো সলভ করার ট্রাই করি। চ্যাপ্টার 8 এর বইয়ের কোশ্চেন, বইয়ের যে ইগুলা অলরেডি তোমাদের গ্রুপে দিছি, হোপফুলি তোমরা পাইছো বইয়ের ক্লাসগুলো আর কি, 8.1 থেকে 8.5 পর্যন্ত গতকালকে দিছিলাম, ওইগুলো একটু দেখো আর এই ক্লাসগুলো একটু সলভ করো, তাহলে মোটামুটি আমরা গতকালকে উপপাদ্য সলভ করতেছিলাম সেগুলো একটু করি। আচ্ছা 13 নাম্বারটা দেখে নাও। 13 নম্বরে কি বলছে? ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি আর এসি দুইটা জ্যা, আর এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমকোণ সমান কোণ উৎপন্ন করে, আর এম হইল এবি জ্যা এর মধ্যবিন্দু। আচ্ছা প্রদত্ত চিত্র অনুসারে এবিসি বৃত্তের চিত্র আঁকো, ও এম যোগ করো। আচ্ছা ভালো কথা, এটা পারা যাবে ইজিলি। আর ও এম এবি এর উপরে লম্ব, এবি জ্যা এর উপরে লম্ব, এটা আমাকে প্রুফ করতে হবে। মধ্যবিন্দু হইলে তারা যে পরস্পর লম্ব হয়, খুবই সোজা, ক্লাস 8 থেকে পড়ে আসতেছে। 13 ক এবং খ একসাথে করি। স্যার নেক্সট ফ্রাইডেতে কি সবগুলো শীট একত্রে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা কোচিং থেকে সংগ্রহ করো, অলরেডি তো যারা আসছে তাদেরকে তো দিছি, মানে আমরা সবগুলো শীটই রেডি করছি। তোমরা যারা যারা অফলাইনে আসতেছো তারা অবশ্যই কোচিং থেকে সংগ্রহ করে নিয়ে যাও, কারণ এগুলা সলভ যদি করো অনেকাংশেই তোমাদের মানে এই এসএসসির প্রিপারেশন ভালো হবে। মানে এগুলা দেখবা যে টেস্ট পরীক্ষাতেও এগুলো প্রশ্ন আসে, কারণ এগুলো আমি অনেক খুঁজে বের করছি। 2টা টেস্ট পেপার, লেকচার, পাঞ্জেরি টেস্ট পেপার, এগুলোর ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো খুঁজে খুঁজে বের করে তারপরে সেটা তৈরি করছি। দেখো এবি আর এসি দুইটা আছে, প্রশ্ন বলছে এবি এর মধ্যবিন্দু এম, ও আর এম যোগ করো। বাকি কাজ হিসেবে তোমাকে কি করতে হবে? এই দুটো যোগ করতে হবে, ও এ আর ওবি যোগ করতে হবে। বিশেষ নির্বাচন মনে করো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও এসি জ্যা দুইটি, ও বিন্দুগামী, ও এ ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। সমান কোণ উৎপন্ন করে, এম হইল এবি জ্যা এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে
OM লব এ অঙ্কন আছে বাকি দুটা, সেটা কি বলো? O, A আর O, B যোগ করো। প্রমাণ। যেহেতু এটা মধ্যবিন্দু, এই দুটা ত্রিভুজ দাও, ত্রিভুজ OAM ও ত্রিভুজ OBM। OA = OB একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে বলবা একই বৃত্তের ব্যাসার্ধ। OM = OM সাধারণ বাহু, আর AM = BM। তার মানে কি M হলো AB এর মধ্যবিন্দু। তার মানে যেহেতু এই তিন বাহু সমান, এই দুটা ত্রিভুজ হলো সর্বসম। যেহেতু এই দুটা সর্বসম, তার মানে কোণ OMA = কোণ OMB। মানে এই দুটা কোণ সমান, কিন্তু এই দুটা কোণকে কি বলা হয়? কিন্তু এরা রৈখিক যুগল কোণ। তারা যেহেতু রৈখিক যুগল কোণ, তার মানে OM লম্ব AB। রৈখিক যুগল কোণ সমান হইলে সমকোণ হয়, তার মানে OM টা AB এর উপরে লম্ব। খুব সোজা প্রমাণ। আবার বলি, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে ফেলছি, তাহলে সন্নিহিত কোণ দুইটা সমান, তাহলে তারা রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ দুইটা যদি সমান হয়, তাহলে সেটা সর্বসম হয়। আশা করি বুঝতে পারছো। সো খ নাম্বারটা করব, সরি গ নাম্বারটা একটু দেখবো, তো অনুশীলনীর ম্যাথ। গ নাম্বারে বলছে এবি আর এসি সমান, মানে এবি আর এসি যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করছে। সো গ নাম্বারটা যেটা হবে সেটা হলো এটা যোগ করতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর এসি দুটো সমান যে ও বিন্দুগামী ব্যাসার্ধের সাথে ওই ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করছে, এটা লাগবে। সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ কি কোণ OAB = কোণ OAC। প্রমাণ করতে হবে যে AB আর AC সমান। অঙ্কনে এবার হলো যোগ করছি কোনটা, OB আর OC। OB আর OC যোগ। তো প্রমাণ পার্টটুকু আলাদা। কিভাবে করবা শুনো, তোমাকে সামহাও এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। এখন এই কোণটা আর এই কোণটা সমান, আমাদের এই বাহুটা সাধারণ আর এই দুটো সমান, কিন্তু এটা অন্তর্ভুক্ত কোণ হইল না। এই কারণে যেটা করবা, ফার্স্টে ত্রিভুজ OAB ও ত্রিভুজ OAC, ত্রিভুজ OAB আর ত্রিভুজ OAC এর কি হলো আচ্ছা একটা একটা করে নাও। ত্রিভুজ OAB, OA ইকুয়াল টু হলো OB, সুতরাং কোণ OBA ইকুয়াল টু কোণ OAB। আবার পাশে লিখি, যেহেতু জায়গা কম, ত্রিভুজ OACA, OA আর OC সমান, দুইটা বাহু সমান হলে কি হয়, তার বিপরীত কোণ দুইটাও সমান হয়। কি করবে তোমরা, মাঝখানে যেটা নাই সেটা দিয়ে দিবা, OCA ইকুয়াল টু কোণ OAC। মানে এই দুইটা বাহু যেহেতু সমান, তাহলে এই দুইটা কোণ সমান, আবার এই দুইটা বাহু যেহেতু সমান, তার মানে এই দুইটা কোণ সমান। এন্ড প্রশ্নে বলা আছে এই দুইটা কোণ সমান, তাহলে এই দুইটা কোণ কি সমান হবে না? দেখো OAB আর OAC সমান, তাহলে OB আর OC এর সমান হবে। যেহেতু কোণ OAB ইকুয়াল টু কোণ OAC, সুতরাং কোণ OBA
ইকুয়াল টু কোণ ওসি। তাহলে আমি দুইটা কোণ সমান প্রমাণ করে ফেলছি, এই দুইটা ওএবি আর ওএসি আর ওবি আর ওসি এর সমান হয়ে গেছে। তো এবার আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে একসাথে কাজ করতে পারি। ত্রিভুজ ওএবি ও ত্রিভুজ ওএসি, কোণ ওএবি ইকুয়াল টু কোণ ওএসি, কোণ ওবিএ ইকুয়াল টু কোণ ওসিএ, আর ওবি ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমি কি বলতে পারি, ত্রিভুজ ওএবি সর্বসম ত্রিভুজ ওএসি, অর্থাৎ সর্বসম হইলে এবি ইকুয়াল টু এসি বলা যায়। যেহেতু ওএবি আর ওএসি ত্রিভুজটাই সর্বসম, তার মানে এবি আর এসি সমান। এটা অনেকেই যেটা ভুল করে, তোমরা যেটা তোমাদের আমি খাতা দেখি তো প্রায় যেটা ভুল হয় স্টুডেন্টদের, অনেকে বলে কি এই দুইটা ত্রিভুজকে সর্বসম কিভাবে করে, এই দুইটা কোণ সমান বলে এই বাহু সমান আর এই বাহু সমান। দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ সমান হয়, মানে এওবি আর এওসি তো সমান না, প্রশ্নে তো তা বলেনি। এই কারণে তোমাকে ভিন্ন পথে যাইতে হবে, সেটা হলো দুই কোণ আর অনুরূপ বাহু সমান। মানে ওএবি আর ওএসি সমান, আমি প্রমাণ করছি ওবি আর ওসিও সমান, আর ওবি আর ওসি তো সমান ছিলই, একই বৃত্তের ব্যাসার্ধ। দুই কোণ অনুরূপ বাহুতে যেতে হবে, মানে অন্তর্ভুক্ত কোণটা যেহেতু সমান না, তাহলে ওই রাস্তায় গেলে তোমার হবে না। আশা করি ক্লাসের সবাই বুঝছো। সিকিউ গুলা এখানে যেই বইয়ে যে সিকিউ গুলা আছে সিরিয়ালি সলভ করো। তোমাদের মনে হয় দু একটা কাজ দিছিলাম, হ্যাঁ এই যে 9 নাম্বারটা কাজ দিছিলাম, বাসায় করছিলাম নাকি ফেরা সবাই জানাও। সবাই অবশ্যই কইরো, 8.5 এর এটা একটা ম্যাথ, বইয়েরই ম্যাথ। তো না পারলে লাস্ট ক্লাসে আমি 8 করাই দিয়েছিলাম, 10 করাই দিয়েছিলাম বোধহয়। আচ্ছা, অভিন্ন বোর্ড 12 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ঢাকা মানে সব বোর্ডের কোশ্চেন ছিল, অভিন্ন যে বোর্ডের কোশ্চেন সবগুলা বোর্ডে একই কোশ্চেনটা আসছে। কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা বইয়ে সুন্দরভাবে লেখা আছে, আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। সংজ্ঞাটা বইয়ের কোথায় লেখা আছে আমি একটু তোমাদের জানাই দিচ্ছি। আহ 12 এর ক ভেড়া পৃষ্ঠা, আমার বই অনুসারে পৃষ্ঠা হচ্ছে 157 পৃষ্ঠায় বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা দেয়া আছে। বৃত্তের দুটি জ্যা পরস্পরকে বৃত্তের উপরে কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলে। সংজ্ঞাটা লিখবা। আর কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাও আছে, কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা একটু দেখে নাও বইয়ে 158 পৃষ্ঠায়। একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হইলে কোণটিকে ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ, বা কোণটি বৃত্তে যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর দণ্ডায়মান তা বলা হয়। আর মানে তুমি এই পর্যন্ত লিখলেই চলতেছে। কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের সংজ্ঞা মানে কি কি সংজ্ঞা জিনিস এগুলো পড়তে হবে, আমি তোমাদের গ্রুপে সেগুলো সুন্দরভাবে সিরিয়ালি দিয়ে দিব। মানে কি কি জিনিস তোমরা থিওরিটিক্যাল অংশে পড়বা, মানে কি কি কোশ্চেন আসে, জ্যামিতির মধ্যে কতগুলো পার্টিকুলার প্রশ্ন আছে আমি বাছাই করে তোমাদের দাগাই দিব। আমার বইয়ের মধ্যে দাগানোই আছে, সেটা আমি তোমাদের জাস্ট উল্লেখ করে দিব। আর 157 এবং 58 পৃষ্ঠায় একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। স্যার নৈকটলীয় রেখার অন্তর্ভুক্ত কোণ চিত্রটা কিভাবে আঁকবো? হ্যাঁ, নৈকটলীয় রেখাটা আমি জানি না, মানে অধ্যায় 11 থেকে কি নতুন বই থেকে কি বাদ দিয়ে দেওয়া হয়েছে? মানে নৈকটলীয় রেখা, মানে নৈকটলীয় রেখাটা আগের পুরনো বইতে ছিল, কিন্তু আমি নতুন বইতে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মানে মোস্ট প্রবাবলি এই কনসেপ্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরেও আমি তোমাদেরকে এটার চিত্রটা এঁকে দেখাই দিব। নৈকটলীয় রেখাটা আমি একটু বুঝায় বলে দিই, সেটা হলো একটা তল ধরো আছে, তলের সমান্তরাল বরাবর আর একটা তল, মানে ধরো আমি এই হোয়াইট বোর্ডটার সামনে যদি আর একটা তল তৈরি করি, সেটা হলো তার নৈকটলীয় তল। তো যাই হোক, আমি এটার সংজ্ঞা সহ কিভাবে চিত্রটা আসবা সেটা আমি ব্যাখ্যা করে দিব তোমাদের, যদিও এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে পুরোনো বইয়ে কোশ্চেনটা ছিল। খ নাম্বারটা পড়ো, RCS ইকুয়াল টু 2 কোণ RPS। আচ্ছা, RCS হলো কেন্দ্রস্থ কোণ আর RPS হলো বৃত্তস্থ কোণ।
তো আমরা সবাই বোধহয় জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণটা বইয়ের মধ্যে করা আছে। এই যে আমি প্রমাণটা একটু দেখাই দিচ্ছি তোমাদের, 158 পেজে প্রমাণটা করা আছে। এই যে লক্ষ্য করো, উপপাদ্য 20 কোণ, এখানে কোণ বিওসি হচ্ছে 2 কোণ বিএসি, প্রুফটা আছে। কিভাবে করে? খুব সোজা, তোমরা নিশ্চয়ই জানো যে এ ও বি ত্রিভুজে এটা বহিস্থ কোণ, তাহলে এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এভাবে আবার সিওডি এওসি ত্রিভুজেও সেটাই করে যোগ করে দিলে এই প্রমাণটা হয়ে যায়। তো এইটা হচ্ছে প্রমাণটা। এই প্রমাণটা দেখে শুধু মানে পি কিউ আর এস দেয়া আছে এবিসিডির জায়গায়, প্রমাণটা করে নিন। পারমানা ভেড়া উপপাদ্য 20 বইয়ের মধ্যে লেখাই আছে, হুবহু একই রকম। আমি গ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। গ নাম্বারে বলা হয়েছে পিসিআর আর কিউসিএস এই কোণ দুইটার সমষ্টি 180 ডিগ্রি। মানে দুইটা উপপাদ্যই আসলে বই থেকে মিলিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমি একটু প্রমাণ এটা দেখাই দিই। বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। পিসিআর আর কিউসিএস এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রুফ করতে হবে। পি কিউ আর আর এস এই দুইটা হলো পরস্পর লম্ব ও বিন্দুতে এসে ছেদ করছে, সিটা হলো কেন্দ্র। চলো প্রমাণটা করি। 12 গ নাম্বার। বাকি কাজ হিসেবে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এটা যোগ করতে হবে। পি আর এটা হলো লম্ব। তো আমি বিশেষ নির্বাচনটা আর লিখলাম না, বই দেখে দেখে লিখব, বা আমি লিখে দিই মনে করি বলা যাবে না, দেয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, সরি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ ও আর এস যে দুইটি পরস্পর লম্ব, পরস্পর ও বিন্দুতে লম্বভাবে ছেদ করে। ও বিন্দুতে লম্বভাবে ছেদ করে। এবার চার মাথা যোগ করো, মানে সি পি, সি কিউ, সি আর, সি এস যোগ করি। সি এর সাথে চার মাথা যোগ করে দিচ্ছি। প্রমাণ করতে হবে যে কোণ পিসিআর প্লাস কোণ কিউসিএস ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্ষেত্রে তাহলে বোঝা তোমার এটা যোগ করলে হবে না, তোমাকে যোগ করতে হবে পিএস, কারণ কিউসিএস যেহেতু, তাহলে এটা বৃত্তস্থ কোণ এটা হতে হবে। আর এই ত্রিভুজের বৃত্তস্থ কোণ হতে গেলে মানে এই চাপের উপরে পিআর চাপের উপরে বৃত্তস্থ কোণ হতে হবে পিএসআর। তাহলে অঙ্কনে কি লিখবা? পি কমা এস যোগ করি। এটা যোগ করলে হবে না। সো প্রমাণ একটু আগে আমরা খ থেকে পাইছি, কি বলো? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। উপপাদ্য 20 লিখবা, লিখলাম না? উপপাদ্য 20 হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের ডাবল। তাহলে পি আর চাপের উপর দণ্ডায়মান, পি আর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? কোণ পিসিআর। এবং বৃত্তস্থ কোণ কত?
বৃত্তস্থ কোণ হলো কোণ পিএসআর, তার মানে কোণ পিসিআর ইকুয়াল টু 2 কোণ পিএসআর। ইকুয়েশন 1 পিআর গেল। এবার বলো কিউএস চাপ, কিউএস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিউসিএস এবং বৃত্তস্থ কোণ কিউবিএস। সুতরাং QCS equal to 2 কোণ QPS। ইকুয়েশন 2 1 আর 2 যোগ করো, 1 যোগ 2 কোণ PCR প্লাস কোণ QCS equal to 2 কমন নিয়ে কোণ PSR প্লাস কোণ QPS। এটা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছ OPS, এখানে এখানে বহিস্থ কোণটা এটা বহিস্থ কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ OPS এ বহিস্থ কোণ POR ইকুয়াল টু পাশের কোণটা বাদে এই দুইটা কোণের সমষ্টির সমান। কি কি সেই দুইটা কোণ? PSO প্লাস কোণ OPS। এখন একটু লক্ষ্য করো, এই POR হলো 90 ডিগ্রি আর PSO এই কোণটাকে PSO এটাকে বর্ধিত করে PSR বলা যায়, আর OPS এটাকে বর্ধিত করে QPS বলা যায়। এটা হলো 90 ডিগ্রি। ইকুয়েশন 4। তাহলে এই 4 নাম্বারের ইকুয়েশনটা 3 এ বসাও। 4 নং এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং এ বসিয়ে তাহলে কত হবে? কোণ পিসিআর প্লাস কোণ কিউসিএস, এই 90 দুগুণে হবে 180 ডিগ্রি। বইয়ের ম্যাথ গুলাই মোটামুটি এখানে সিকিউ এমসিকিউ আকারে দেওয়া হয়েছে। তোমরা জানবা যে চ্যাপ্টার 8 থেকে ভাইরা ম্যাক্সিমাম কি হবে এবিসিডি আছে বইয়ের মধ্যে, এখানে জাস্ট পিকিউআরএস দিয়ে অঙ্কটা বানায় দেওয়া হয়েছে। তো জ্যামিতি অবভিয়াসলি তোমাদের বানায় দিবে না, হুবহু বই থেকে কমন পড়বে। তো আমি তোমাদের এখানে একটা কাজ আমি দিয়ে দিচ্ছি আজকে, এই কাজটা করো। উপপাদ্যের মধ্যে ভেড়া লাস্ট আমি মনে হয় তোমাদের, আচ্ছা এখানে মনে হয় শুরুই করছিলাম 8 দিয়ে, তাই না? আচ্ছা এই 6 নাম্বার সিকিউ এটা কাজ দিতেছি তোমাদের। 6 নাম্বার সিকিউটা করবা। আমি 8 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। 8 নাম্বারটা সরি 7 নাম্বারটা এখানে কি বলছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ ব্যাস আর PRQ অর্ধবৃত্তস্থ কোণ। খুবই সোজা, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করতে বলছে। 7 খ নাম্বারটা একটু আমি দেখাই দিচ্ছি। এইখানে প্রমাণটা করা আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ভেড়া আমাদের বই অনুসারে পৃষ্ঠা 159, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ 22 নম্বর উপপাদ্য। এখানে ABCD এর জায়গায় এখানে PQ আর এটা R দেয়া আছে, এটাকে S দিবা। তার মানে ADB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOB, তো এখানে হবে কি POQ হবে, সেটা হলো এটার দ্বিগুণ। তার মানে এটা যেহেতু 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হবে। একদম সহজ একটা প্রমাণ, 2 লাইনের একটা প্রমাণ। এটা দেখে 7 খ নাম্বারটা অবশ্যই করো। আমি একটু গ নাম্বারটা দেখাই দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ। 6 নাম্বারটা করবা, আর আগের দিন 9 নাম্বারটা কাজ দিছি। আমি আর একটা ক্লাস নিব 8 এর উপরে, যেখানে আমি সম্পাদ্য গুলা একটু দেখাবো। আর তোমরা বইয়ের ক্লাসগুলো দেখো, সেখানে বইয়ের সবগুলা অনুশীলনীর এক্সট্রা আমি করাই দিছি। যদি কারো কোনো জায়গায় মিস থাকে সেটা একটু দেখে নিও। প্রশ্নে বলছে PRS আর SRQ যোগ করলে এক সমকোণ হয়, তাইলে প্রমাণ করো POQ একই সরলরেখায় অবস্থিত।
আর বিন্দুটা এমন একটা অবস্থানে আছে যে পিআরএস আর এসআর কিউ এই দুটার সমষ্টি 90 ডিগ্রি। সাতের গ, আমি এই দুটা এক সরলরেখায় অবস্থিত করে নিই। এখানে একটা আর বিন্দু দাও, তো পিআরএস এসআরকিউ এই দুটা যোগ করলে 90 ডিগ্রি। তো আমাকে প্রমাণ করতে হবে পি ও কিউ এই দুটা একই সরলরেখায় অবস্থিত। বিশেষ নির্বাচন তুমি আই হোপ দেখে দেখে লিখতে পারবা। প্রমাণ করতে হবে পি ও কিউ, প্রমাণ করতে হবে যে পি ও কিউ একই সরলরেখায় অবস্থিত। তো এখানে একটা বাকি অঙ্কন আছে, অঙ্কনটা হলো ও কমা এস যোগ করুন। তো সেই একই কথা যারা আমরা একটু শর্টকাটে করব, সেটা হলো মনোযোগ দিয়ে খেয়াল করুন। পিএস চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। পিএস চাপের উপর কোণ পিওএস ইকুয়াল টু 2 কোণ পিআরএস। আর এরপরে আসো এস কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ। এস কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হইল এস ও কিউ 2 ইনটু বৃত্তস্থ কোণ এস আর কিউ। তাহলে যোগ করো 1 যোগ 2 পিওএস যোগ এস ও কিউ, 2 কমন নিলে পিআরএস প্লাস এস আর কিউ। এরা এই বিশেষ নির্বাচনে দেয়া আছে পিআরএস আর এস আর কিউ যোগ করলে এক সমকোণ হয়। আর এদিকে চিত্রের দিকে খেয়াল করো, পিওএস আর পিওএস যোগ করলে এস ও কিউ যোগ করলে আমরা পাবো পিওএস। পিওএস টা হচ্ছে এটা যেহেতু এক সমকোণ তাহলে এটা 2 সমকোণ। 2 সমকোণের আরেকটা নাম হলো এক সরলকোণ। তার মানে পিওএস যেহেতু এক সমকোণ, পিওএস পিওএস কেন বলতেছি পিওকিউ, পিওকিউ যেহেতু এক সমকোণ তার মানে আমি বলতে পারি পি কমা ও কমা কিউ একই সরলরেখায় অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এটা 10.3 তে আছে, মোস্ট 10.2 তে আছে। তো যাই হোক, তোমরা বইয়ের সিকিউ এর কোশ্চেন গুলো একটু দেখো। আর আমরা এই শীটটা ভালো করে সলভ করো। অ্যাকচুয়ালি যদি নোট করে ফেলতে পারো সবচেয়ে বেস্ট, আর বইয়ের অঙ্কগুলো তো আলাদা করে পড়বাই। তো তাইলে মোটামুটি প্রিপারেশন ভালো হবে। আরেকটা ক্লাস আমরা নিব নেক্সট ফ্রাইডেতে, আমরা সম্পাদ্য পার্টটা করব। আর তোমরা পাশাপাশি ভাইরা আগের যে শীটগুলো সলভ করছি সেগুলোর সমস্যাগুলো একটু বাইর করো। হ্যাঁ, সমস্যা মানে আমরা যেগুলো পড়ছি 14, 11, 10 হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের হলো 16, এই রিলেটেড যদি প্রবলেম থাকে তোমাদের সেগুলো একটু বাইর করে আমাকে দেখাও। কারণ নেক্সট ক্লাসে আমার মনে হয় যে সম্পাদ্য করার পরেও টাইম থাকবে, তো আমরা তখন সেই প্রবলেমগুলো সলভ করব। আর 8 শেষ হয়ে গেলে আমরা হায়ার ম্যাথের অনুশীলনী 3 করব। হায়ার ম্যাথের অনুশীলনী 3 হলো তার জ্যামিতি। এখানে অনেক নতুন জিনিস আছে, কোশ্চেন বানায় আসে অনেক ক্ষেত্রে, আমরা সেই জিনিসগুলো একটু পড়ে নিব। ও ভালো থাকো সবাই।